১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করছি। তো অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং প্রয়োজনে খাতায় তুলে রাখবেন। তো দেখেন, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? তো এখানে যে বিষয়গুলো বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে, ত্রিভুজটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ এবং সেই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির মান বলা আছে ১৬ এবং অপর প্রত্যেক বাহুদ্বয় বলা আছে ১০ একক। তো আমরা আনুমানিক একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব, যেটার ভূমি একটু বড় আর বাকি যে দুই বাহু, সে দুই বাহু কিছুটা ছোট। তো আমি প্রথমত বড় বাহুটা দিয়ে দিলাম। তো ধরেন হচ্ছে এই বাহুটার মান হচ্ছে 16 মানে ১৬ একক। এটা বেজ বা ভূমি। ভূমিকে আমরা সাধারণত বি দ্বারা প্রকাশ করি। বি মানে হচ্ছে বেজ, মনে রাখতে হবে এটা। এবং এখানে একটা আমি ফোঁটা দিয়ে দিলাম। ফোঁটা দেওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা বাহু, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আরেকটা বাহু। এই দুটো বাহু পরস্পর সমান। এই জন্য আমি একটা বিন্দু দিয়ে মার্ক করে এই দুটোকে আনুমানিক সমান করার চেষ্টা করেছি। জানি না সমান হয়েছে কিনা। এটা যদি এ হয়, এটা বি এবং এটা সি, এখানে কিন্তু এ বি ইকুয়াল টু এসি। তো একটু মনে রাখেন আপনারা, এখানে হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে এসি। ডান। এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখেন, এ এর মান আমরা বলতে পারি সমান সমান যে দুটো বাহু, এই দুটো বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এটাও এ হলে এটাও এ। তো যেহেতু বলা হচ্ছে বাহুদ্বয় ১০ একক, তাহলে এর মান হচ্ছে 10, এই এর মানও হচ্ছে আমাদের 10। এই যে বিষয়গুলো আমি আইডেন্টিফাই করলাম, এগুলো কিন্তু আপনার হচ্ছে শিখে নিতে হবে, নচেত কিন্তু এই প্রশ্নগুলো আপনি সলিউশন করতে পারবেন না। এবারে সমদ্বিবাহু যে ত্রিভুজটা, এই ত্রিভুজের কি নির্ণয় করতে বলেছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি, লিখে এখানে সূত্রটা লিখব। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল, আমরা লিখব যে ক্ষেত্রফল ইকুয়াল b/4 ইন্টু √4a² মাইনাস হচ্ছে b²। এটা রুটের ভিতরেই কিন্তু। এখন যদি আপনি বলেন এই সূত্রটা তো আমার জানা নেই, এই সূত্র জানা না থাকলে আপনি এই অঙ্কই কিন্তু করতে পারবেন না। তো আশেপাশে একটু পাখি এর সাউন্ড রয়েছে, আমি আশা করছি আপনাদের প্রবলেম হবে না। তো ইকুয়াল, উপরে বি তার নিচে 4, তাহলে বি কত? বি হচ্ছে 16, বসাই দিলাম। বি মানে হচ্ছে বেস বা ভূমি, আর তার নিচে হচ্ছে 4 √ এই এ মানে হচ্ছে সমান যে বাহু দুটা সেটা। তো তাহলে এটাও 10, এটাও 10, তাহলে এর মান এখানে 10। তাহলে 4 ইন্টু 10-এর উপরে আমরা দিয়ে দিচ্ছি স্কোয়ার মাইনাস b²। বি এর মান হচ্ছে 16 বা 16, তাহলে 16-র উপর আমাদের এখানে কিন্তু স্কোয়ার দিয়ে দিতে হবে এবং রুটটা কিন্তু এই পর্যন্ত আছে। নিশ্চয়ই দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। তো দেখেন, আমরা হচ্ছে এবারে কি করব? এটা ক্যালকুলেশন করব। তাহলে 4 আর 16 কাটলে হবে 4, তাহলে ইকুয়াল এখানে 4 দিয়ে দিলাম। √10 10 100, 4 দ্বারা 100কে গুণ করলে কত হবে? 400 মাইনাস 16 16 কত? 256 ইকুয়াল 4 ইন্টু কত হবে? 400 থেকে 256 গেলে 144। তো দেখি 44 আর 100, হ্যাঁ ঠিক আছে, তাহলে 144। তাহলে 4 ইন্টু 144কে রুট করলে কত হয়? অবশ্যই 12, কেননা 12 12 144, তাই না? স্কোয়ার রুট কাটা যাচ্ছে। তাহলে 4 আর 12 গুণ করলে 4 12 48 বর্গ একক হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে অ্যান্সারটা দেখেন তো? ঘ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো নিঃসন্দেহে আপনারা এই বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন। তো এই যে চিত্রটা আমি এখানে অঙ্কন করেছি, এইটা সম্পর্কে আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না এবং ক্ষেত্রফলের সূত্রটাও কিন্তু আপনার জানা থাকতে হবে, নচেত কিন্তু এই অঙ্ক আপনি করতে পারবেন না। তো সুন্দর করে তুলে রাখেন, পাশাপাশি বই থেকে এই ধাঁচের অঙ্ক আরো যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে এটা আপনার শেখা হয়ে যাবে। মূলত এভাবেই শিখতে হয়। আপনি জাস্ট দেখলেন, খাতায় তুললেন না, প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু হবে না। তাহলে সর্বোচ্চ 2 3 4 দিন, বড় জোর 1 সপ্তাহ আপনার মনে থাকবে, তারপরে কিন্তু আপনি সব ভুলে যাবেন। তো এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটাই দেখেন, আরো অনেক চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে। একটু আগে আমি যেটা দেখালাম, এটা ছিল এক পরীক্ষা, এটা হচ্ছে আর একটা পদের পরীক্ষা। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই হচ্ছে দেখতে চাইবেন যে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কত কত চাকরির পরীক্ষা আসে। আমি যে বলি যে এগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে বলি? তার কারণ হচ্ছে আমি জানি, বা আমার এখানে লিস্টেড রয়েছে যে কোন অঙ্ক কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো আপনারা যদি দেখতে চান, আমি আপনাদেরকে দেখাতে পারি।
এটা দেখেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিতে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 2023 সালে এসেছিল যে পরীক্ষাটা 12/5 অনুষ্ঠিত হয়েছে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেম অঙ্ক, এই অঙ্কটা দেখতে পাচ্ছেন একই অঙ্ক। দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা এসেছে তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার 2006 সালে হচ্ছে, ঠিক আছে। এটা দেখেন, একই অঙ্ক এসেছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন অডিটর পদে 2011 সালে। নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন, এটা কোথায় এসেছে? সেইম অঙ্ক দেখেন, সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার উপ সহকারী প্রকৌশলী প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদে 2016-তে। নিচেটা দেখেন, আমি একটু তুলে দিচ্ছি কোথায় এসেছে এই অঙ্কটা। এটা এসেছে 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় 2, এবং এই লিস্টে কিন্তু মোটামুটি 30টা অঙ্ক রয়েছে, মানে একই অঙ্ক আর কি বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। এটা দেখেন কোথায় এসেছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা 2012 সালে। এই অঙ্কটা দেখেন, এটা এসেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশল পদে 2010 সালে। অঙ্ক কিন্তু সেম। এটা দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16, অপর দুটি বাহুর প্রতিটি 10, একই অঙ্ক। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস স্টোরম্যান পদে 2018 সালে এসেছে। এটা এসেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর স্টোর কিপার 2021 সালে। তো আমি কিন্তু দেখিয়ে শেষ করতে পারবো না কতবার হচ্ছে এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট হয়েছে। তো এই জন্য আমি বলি, যেগুলো বারবার আসে তার মানে আমি কিন্তু চেক করেই বলি যে এগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, এবং আপনারা সামনে যে পরীক্ষা দিচ্ছেন সেখানেও কিন্তু আসতে পারে। তো এবারে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন, এটাও বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে, এই জন্য এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি। তো বলা হচ্ছে কি, একটি সমকোণী ত্রিভুজাকৃতি জমির অতিভুজ 10 মিটার এবং এক বাহু 8 মিটার, ওই জমির ক্ষেত্রফল কত? তো আমরা আগে চিত্র অঙ্কন করব। তো ধরেন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আমরা আগে অঙ্কন করছি। তো ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটার অতিভুজ কত? অতিভুজ তো এইটা, তাই না? অর্থাৎ আমরা যদি আইডেন্টিফাই করি এ বি সি দ্বারা, তো ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি, তাহলে এ সি হচ্ছে অতিভুজ, যেটা হচ্ছে 10 মিটার। তাহলে আমরা দিয়ে দিলাম 10 মিটার হচ্ছে আমাদের অতিভুজ। এবং বলা হচ্ছে এবং এক বাহু 8 মিটার, ওই জমির ক্ষেত্রফল কত? এক বাহু 8 মিটার মানে কোন বাহু সেটা বলা নেই। তো আমি ধরে নিলাম ভূমি হচ্ছে আমাদের 8 মিটার। তাহলে লম্ব আমাদের বের করতে হবে, বের করে তারপর ক্ষেত্রফল বের করতে হবে। কেননা আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া বের করার সূত্র কি? এরিয়া মানেই কিন্তু ক্ষেত্রফল, হাফ গুণন হচ্ছে ভূমি গুণন উচ্চতা। আমি বি গুণন এইচ দিলাম, বিতে বেজ মানে ভূমি আর এইচতে হাইট মানে হচ্ছে উচ্চতা। এখানে আমরা বি অর্থাৎ বেইজের মান মানে ভূমির মান পেয়েছি হচ্ছে 8, যেটা আমরা সরাসরি বসাতে পারি। তাহলে হাফ ইন্টু বেইজ হচ্ছে 8 ইন্টু এইচ মানে হাইট। হাইট কত? হাইট হচ্ছে আমাদের এবি। তাহলে একটা 10 একটা 8 হলে আরেকটা কত হবে আপনারা নিশ্চয়ই জানেন, আরেকটা অবশ্যই 6 হবে, অর্থাৎ 6 মিটার। এটা কিভাবে বলতে পারি? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কিন্তু এটা বলতে পারি। উপপাদ্যটা কি? যে আমরা বলতে পারি লম্ব তার উপরে স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার, এই দুটোর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তার উপর স্কোয়ার। অর্থাৎ এই দুটোর স্কোয়ারের সমষ্টি হচ্ছে অতিভুজের উপর স্কোয়ারের মানে সমান আর কি। তো লম্ব যদি আমরা না জানি, ধরেন এটা এক্স, এক্স এর উপরে স্কোয়ার, ভূমি কত 8, 8 এর উপরে স্কোয়ার মানে 64 ইকুয়াল অতিভুজ কত 10, 10 এর উপরে স্কোয়ার মানে কত 100। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 100 থেকে 64 গেলে কত থাকবে? 36। তো সুতরাং এক্স এর ভ্যালু হবে 36কে রুট করলে 6 বা 6, এই জন্য আমরা কিন্তু 6 দিয়েছি। তো এইরকম ত্রিকোণমিতিক যে মানগুলো সেগুলো যদি আপনি মনে রাখতে পারেন, যে একটা 8 আর একটা 10 হলে আর একটা 6, মুহূর্তের মধ্যে কিন্তু আপনার অঙ্ক হয়ে যাবে। কিন্তু আপনাকে যদি এইভাবে বের করে নিতে হয় তখন কিন্তু একটু সময় লাগবে। তো শুরুতে হয়তো আপনার একটু সময় লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে একটা সময় পর আপনি বুঝে যাবেন। যেমন একটা যদি 3 হয়, আর একটা যদি 4 হয়, আর একটা অবশ্যই 5। তো 3-এর ডাবল 6, 4-এর ডাবল 8 আর 5-এর ডাবল 10, এভাবে। অর্থাৎ এইটা জানলে এটাও জানা হয়ে যাবে। এভাবে একটা যদি 5 হয়, আর একটা 12, আর একটা কত হবে? অবশ্যই 13 হবে। আপনি দেখেন 13 তো 169, এটার স্কোয়ার করলেও মানে এই দুটোর স্কোয়ারের সমষ্টিও 169 হবে। এভাবে কিন্তু আমরা বুঝতে পারি বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 6 দিয়ে দিলাম। তাহলে 2 দ্বারা 8কে কাটবো, 4 দুগুণ 8, 4 একে 4, 4 6 24, তাহলে 24 বর্গ মিটার হচ্ছে মানে স্কোয়ার মিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা? আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমাদের ক নম্বর যে অপশনটা রয়েছে এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখেন, একটু আগে আমি যে অঙ্কটা আপনাদেরকে করালাম সেই অঙ্কটারই হচ্ছে একটা অংশ বিশেষ হচ্ছে এই অঙ্কটা। কিভাবে? একটি সমকোণী ত্রিভুজের ভূমি যদি 6 সেন্টিমিটার হয় এবং লম্ব যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে অতিভুজ কত? তো আমি বলেছি কি, একটা 6, একটা যদি 8 হয় তাহলে আরেকটা অবশ্যই 10 হবে। এই যে দেখেন, 10 সেন্টিমিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে আমাদের ভূমি দেওয়া আছে, ভূমি হচ্ছে 6 এবং বলা আছে লম্ব হচ্ছে 8, তাহলে লম্ব হচ্ছে 8। তাহলে আমাদের জানতে চাচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে টানটা দেই, আমাদের জানতে চাচ্ছে এই যে অতিভুজটা, এটার মান কত। তো দেখেন, আমাদের কিন্তু ক্লু হিসেবে সবগুলো দেয়াই রয়েছে। তো যেহেতু আমরা পেয়ে গিয়েছি যে ভূমি হচ্ছে আমাদের 6 আর লম্ব হচ্ছে আমাদের 8, তাহলে অবশ্যই আমাদের অতিভুজ হবে 10 সেন্টিমিটার। সেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে মানে একদম মুহূর্তের মধ্যেই, তো এই ধাঁচের অঙ্ক আসলে তো আপনি 5 সেকেন্ডের মধ্যেই সমাধান করে ফেলতে পারবেন, তাই না? 6 8 দেখার সাথে সাথেই আপনি বুঝে যাবেন একটা 10 হবে। এটা দেখেন, এটাও রিলেটেড একটা কোশ্চেন। কেন রিলেটেড বলছি, তার কারণ হচ্ছে যে আলোচনা আমি একটু আগে করলাম সেই আলোচনা থেকে এটাও কমন। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব বা আঁকা সম্ভব? তো সমকোণী ত্রিভুজ আঁকার শর্ত কি? শর্ত হচ্ছে অতিভুজের উপর স্কয়ার যা হবে সেটা ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সমষ্টির সমান সেটা হতে হবে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, অতিভুজের উপর স্কয়ার যা হবে সেটা সমান লম্বের উপরে স্কয়ার প্লাস ভূমি তার উপর স্কয়ার, অর্থাৎ এই দুটোর স্কয়ারের সমষ্টি হচ্ছে এটার স্কয়ার। ঠিক আছে, ডান। তো এইভাবেই আপনারা খুঁজে নেবেন আর কি। তো এখানে দেখেন 4 4 6 8 সেন্টিমিটার বলা আছে। আচ্ছা, 2 5 7 আছে, 4 5 6 আছে, আর হচ্ছে 4 3 5 আছে। আচ্ছা বলেন তো দেখি, বলা হচ্ছে ত্রিভুজ 3টি বাহু দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? তো আমার মনে হয় যে 3 4 5 এটা দেওয়া আছে, এটাও যেমন রাইট, এটাও সেরকম রাইট। অর্থাৎ এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আবার এটা যদি আমাদের কি হয়, দুঃখিত, এটা কিন্তু হবে না, কেননা 4 6 হলে এটা তো 10 হওয়া উচিত। মানে দুঃখিত, আমি প্রথমটার ক্ষেত্রে ভুল ব্যাখ্যা দিচ্ছি। তো দেখেন, একটু মনোযোগ দেন। হচ্ছে সেটা হলো, একটা যদি 6 হয় আর একটা হবে 8, তখন হবে আর একটা 10, তার মানে এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল। এটা কোনোটাই, মানে এই যে তিনটা আমি কেটে দিলাম, এই তিনটার কোনোটাই এই যে নিয়মটা আছে পিথাগোরাসের উপপাদ্য এটাকে সমর্থন করে না। শুধুমাত্র 4 3 5 এটাই কিন্তু পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, বিধায় আমাদের এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখানে 4 এর উপর স্কয়ার মানে 16, আর 3 এর উপর স্কয়ার মানে 9, 16 আর 9 যোগ করলে কত হবে? 25। এই যে 5 এর উপর স্কয়ার করলেও কিন্তু 25 হবে। তার মানে এই সূত্রটা আমাদের হচ্ছে সিদ্ধ করে এই গ নম্বর অপশনটা। তো এটাই আমাদের সঠিক উত্তর, নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এটা দেখেন, এটাও রিলেটেড একটা প্রশ্ন। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে তার অতিভুজের মান কত? অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে দিলাম। তো এই সমকোণী ত্রিভুজটার সমকোণ কোনটা বলেন? সমকোণ হচ্ছে, আমি একটু দাগাই দিচ্ছি, সমকোণ হচ্ছে এই যে অংশটা, এটা সমকোণ, মানে এটা হলো 90 ডিগ্রি। এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, বাহুদ্বয় মানে কি, এটা এবং এটা, এই দুটো বাহুর মান কত? একটা 3 আর একটা 4। তো ধরে নিলাম এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। বলা হচ্ছে অতিভুজের মান কত? বলেন তো দেখি, একটা 3 একটা 4 হলে আর একটা কত হবে? 5 হবে। যেহেতু এরা সমকোণী ত্রিভুজ, এই জন্য 5 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এইভাবে প্রশ্নগুলো আপনাদের কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। এখানে আরেকটা দেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 12 ও 5 হলে তার অতিভুজের মান কত? তো আমি আবারও অঙ্কন করার চেষ্টা করি। তাহলে একটা হচ্ছে ধরেন এটা, আর একটা এটা। তাহলে আমাদের বলেছে যে সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। করার পরে বলা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, তাহলে এটা সমকোণ, তার মানে এটা 90 ডিগ্রি। এই সংলগ্ন বাহুদ্বয় একটা এটা আর একটা এটা। তো বাহুর মানগুলো আমরা এবার বসাই দেব। একটা 12, তো ধরলাম বড়টা হচ্ছে 12 আর ছোটটা এটা হচ্ছে 5। তাহলে বলা হচ্ছে এটা কত? তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা 12 একটা 5 হলে আর একটা হচ্ছে 13 হবে। একটু আগে কিন্তু আমি বলেছি, ওকে, কেননা 5 5 এ 25, 12 12 144। তো 25 আর 144 169, 13 13 169 হয়। নিশ্চয়ই বুঝেছেন, ওই যে পিথাগোরাসের সূত্রটা, সেটাই আপনাদের অ্যাপ্লাই করে দিতে হবে এখানেও। এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা একটু পেঁচিয়ে দিয়েছে, তবে প্রশ্নটা কিন্তু খুব একটা কঠিন না। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার বেশি এবং ভূমি অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি হলে তার অতিভুজের দৈর্ঘ্য কত?
তো বলেন তো দেখি, আমরা হচ্ছে একটা যদি সমকোণী ত্রিভুজ তৈরি করি, মানে আনুমানিক আমি যে কোনো ধরনের একটা ত্রিভুজ তৈরি করব, আমি তো আর জানি না যে কোনটা লাইন বড় কোনটা লাইন ছোট, মানে আমি ইচ্ছা মতো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম, করার পরে কন্ডিশন অনুযায়ী আমি কিন্তু যাব এখান থেকে। তো দেখেন বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা হচ্ছে 1 মিটার বেশি, তাহলে ধরলাম আমি লম্ব হচ্ছে x, তাহলে ভূমি হচ্ছে লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। দেখেন বোঝেন কিনা? তো এই দেখা যাচ্ছে না হয়তো, আমি একটু উপরে লিখে দিচ্ছি, এটা আমি প্লাস লিখে দিলাম, এটা প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো কি করলাম আমরা, এই কন্ডিশনটা আমরা বসাই দিলাম। কন্ডিশনটা কি ছিল, একটি সমকোণী ত্রিভুজের মানে এটার ভূমির দৈর্ঘ্য অর্থাৎ ভূমির দৈর্ঘ্যটা লম্ব অপেক্ষা অর্থাৎ এই লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। হ্যাঁ, বসানো আমাদের ঠিকঠাক আছে। তাহলে ধরে নিয়েছি লম্ব x, ভূমি হচ্ছে x প্লাস 1। আমরা কিন্তু এটা কেটে দিচ্ছি, অর্থাৎ এই লাইনটা কাটা, হ্যাঁ দুঃখিত, এই লাইনটা কাটা বেশি, এবং ভূমি অপেক্ষা অতিভুজ মানে এই ভূমি অপেক্ষা অতিভুজ আবার 1 মিটার বেশি, অর্থাৎ এই ভূমি অপেক্ষা অতিভুজ, এটা হলো ভূমি, এটা অপেক্ষা আরো 1 মিটার বেশি, কে বেশি হচ্ছে আমাদের অতিভুজ। এবার বলা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য কত হবে। তো এটা x প্লাস 1 প্লাস 1 না লিখে আমি এটাকে সরাসরি x প্লাস 2 লিখতে পারি। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে x প্লাস 2 লিখে দিলাম। এবার বলা হচ্ছে অতিভুজের মান কত, অর্থাৎ x প্লাস 2 ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছি বিধায় আমাদের কাছে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু দেখেন এটা ইকুয়েশন ক্যালকুলেশন করে আপনাদের করতে হবে। তো আমরা জানি কি, আমরা জানি যে লম্ব তার উপর স্কোয়ার, অর্থাৎ এটা তো লম্ব, স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার অর্থাৎ ভূমি তার উপর স্কোয়ার ইকুয়াল অতিভুজ হচ্ছে x প্লাস 2 তার উপর স্কোয়ার। এটা সূত্র আমরা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের উপর স্কোয়ার, অতিভুজ তো এখানে x প্লাস 2, যেটার মান আমরা বের করতে চাই। এইবার আমরা করব কি, x স্কোয়ার দিয়ে দিব প্লাস এখানে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল এখানে কি, এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু হচ্ছে b প্লাস হচ্ছে b স্কোয়ার দিলাম। তাহলে x স্কোয়ার কত হলো আমাদের এদিকে 2x স্কোয়ার, 2x তাহলে প্লাস 2x দিয়ে দিলাম, প্লাস 1 তাহলে প্লাস 1ও দিয়ে দিলাম ইকুয়াল ডান দিকে আছে x স্কোয়ার প্লাস 2 দুগুণ 4x, 4x দিয়ে দিলাম প্লাস 2 দুগুণ 4, ক্যালকুলেশন করলাম। এবার পুরোটাকেই আমি বামে নিয়ে আসবো, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0 দিলাম। তো 2x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার গেলে একটা x স্কোয়ার থাকে, তাহলে 4x থেকে 2x গেলে মাইনাস 2x থাকে, আবার মাইনাস 4 আছে এখানে প্লাস 1 আছে, তাহলে মাইনাস 3 থাকে ইকুয়াল কত 0। এবার করব কি আমরা, এবার এখানে আমরা চাইলে কি করতে পারি, মিডল টার্ম করতে পারি। তাহলে x স্কোয়ার মাইনাস 2x তারপর কত হচ্ছে মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তো এখন এখানে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে 3 একে 3, 3 থেকে 2 বাদ দিলে আমাদের হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2। তো দেখি তো হয় কিনা, তাহলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে আমাদের কত, প্লাস হচ্ছে আমাদের x আর হচ্ছে মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 3 একটা, তাহলে x মাইনাস 3 ইকুয়াল 0, আর অথবা x প্লাস 1 একটা, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 3 একটা আর x ইকুয়াল টু মাইনাস 1 একটা, x এর মান তো আর মাইনাস হতে পারে না, কেননা ভূমি বা লম্ব বা অতিভুজের দৈর্ঘ্য তো আর মাইনাস হয় না, তাই না। তো এই জন্য 3 হচ্ছে সঠিক x এর মান। তাহলে x এর মান যদি 3 হয়, x প্লাস 1 হবে 4 আর x প্লাস 2 হবে 5। দেখেন সহজ অঙ্কটা কতটা পথ পেরিয়ে আমরা হচ্ছে সমাধান করে ফেললাম। তো নিশ্চয়ই বুঝেছেন, এখানে এক লাইন অবশ্য আমি গ্যাপ দিয়েছি, x মাইনাস 3 একটা, x প্লাস 1 একটা, তো আপনারা বুঝে নেন। তো যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য শেখাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু দ্রুত ক্যালকুলেশন করতে হবে, নচেত কিন্তু পরীক্ষার হলে আপনি টাইম মেনটেন করতে পারবেন না। তো দেখেন এবারে ধরেন আপনি এই বিষয়টা সম্পর্কে পূর্বে থেকেই অবগত, তো আপনি নিশ্চয়ই জানেন যে একটা 3 একটা 4 হলে আর একটা 5 হয়, অপশনগুলো দেখেও আপনি কিছুটা গেস করতে পারেন। তাহলে বলা হচ্ছে এখানে কন্ডিশনগুলো দেখেন, ভূমি যদি ধরেন হচ্ছে আমরা ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার বেশি, তাহলে এটা যদি লম্ব হয় ভূমির দৈর্ঘ্য 1 মিটার বেশি। আবার বলা হচ্ছে ভূমি অপেক্ষা অতিভুজ হচ্ছে আবার 1 মিটার বেশি, তাহলে 3 4 5 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাহলে তার অতিভুজের দৈর্ঘ্য কত 5 মিটার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো এভাবে যদি আপনি বুঝে বুঝে করতে পারেন, তাহলে কিন্তু 5-7 সেকেন্ডের মধ্যে, সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যেই আপনি উত্তরটা দাগায় ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি এটা না বোঝেন, তখন কিন্তু হচ্ছে আপনি এগুলো দাগাতে পারবেন না, তখন কিন্তু ব্রড ক্যালকুলেশন করতে হবে আপনাকে, যেগুলো রিটেন পরীক্ষার সময় আমরা করব, তবে এমসিকিউ টাইপের পরীক্ষায় এই নিয়মগুলো আমরা ফলো করব না। ওকে,
এবার আমরা এই জ্যামিতি টপিক থেকে অন্য টপিকে চলে যাচ্ছি। এবারে ধারার একটা খুবই সহজ অঙ্ক দেখেন, আমরা একটু সহজ অঙ্ক নিয়ে একটু প্র্যাকটিস করব, তারপর আবার আমরা একটু কঠিন নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখেন 1 + 2 + 3 + +50 = কত? তো উত্তর হচ্ছে 1275। কিভাবে করলাম? এটার শর্টকাট একটা মেথড রয়েছে। আপনারা করবেন কি, যেহেতু একেবারে স্বাভাবিক সংখ্যার সমষ্টি জানতে যাচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আচ্ছা আমি সূত্র দিয়ে শেখাই, n × n+1 ভাগ হচ্ছে 2। এই সূত্রটাই কিছুটা শর্টকাট, এই জন্য সুপার শর্টকাটের আপনাদের এখানে কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। তাহলে n × n+1 ভাগ 2, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 50, মানে যতগুলো পদ আছে পদ সংখ্যা, তাহলে 50। 50 আর 1 কত হবে? 51, ভাগ কত? ভাগ হচ্ছে 2। তো কাটাকাটি যদি করি আমরা, 25 × 2 = 50, তাহলে 25 আর 51 গুণ করলে যেটা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো 25 51 আমরা গুণ করছি, গুণ করার ফলে কত হচ্ছে? 4 12 48, 12 থাকলো 49 50 51 3 3 25 75। হ্যাঁ, আমি শর্টকাট গুণ করলাম, তাহলে 1275 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। দেখেন উত্তরটা কোথায় আছে? গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এবারে তুলনামূলক একটু কঠিন অঙ্ক আমরা প্র্যাকটিস করছি। অঙ্কটা কি দেখেন তো, বলা হচ্ছে 1 5 9 ... 81 ধারাটির সংখ্যাগুলোর গড় কত? তো গড় বলতে আমরা কি বুঝি, আমি সূত্রটা লিখে দিচ্ছি। রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা, গড় মানে কিন্তু এটা। তো এখন এখানে কতটা সংখ্যা আছে রাশির সেটা আমাদের অজানা, আর এই রাশির সমষ্টি কত সেটাও আমাদের অজানা, এই জন্যই কিন্তু অঙ্কটা কিছুটা কঠিন হয়েছে আমাদের কাছে। তো দেখেন আমরা হচ্ছে যদি এখানে কতটা পদ আছে, যদি পদ সংখ্যাটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে লিখে সূত্র প্রয়োগ করতে হবে। এখানে কিন্তু দুইটা সূত্রের প্রয়োগ হবে আমাদের। তাহলে এখানে শেষ পদ বা n তম পদ আমরা বলতে বুঝি a + n-1 ইন্টু হচ্ছে d। এই সূত্রটা দিয়ে আমরা কতটা পদ আছে অর্থাৎ n এর মানটা বের করে নিতে পারবো। এখানে শেষ পদ কত? 81, তাহলে 81 ইকুয়াল a হচ্ছে প্রথম পদ, তার মানে 1 প্লাস n-1 ইন্টু d। কত? d হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, অথবা তৃতীয় থেকে দ্বিতীয় পদের বিয়োগফল। তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 4, তাহলে 81। এই 1 এদিকে আসলে -1 হয়ে যাবে, ইকুয়াল 4n মাইনাস হচ্ছে কত? 4। এই যে 4 দ্বারা n কে গুণ, 4 দ্বারা 1 কে গুণ, তাহলে 81 থেকে 1 গেলে কত হবে? 80। এই 4 যদি এইদিকে আসে, প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 4n, তাহলে 80 আর 4 84, তাহলে 84 ইকুয়াল টু কত? 4n। তো সুতরাং n এর ভ্যালু কত হবে? 84-কে 4 দ্বারা ভাগ করলে 4 × 80, 4 × 21 = 84, তাহলে n এর মান হচ্ছে 21। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এখানে রাশির সংখ্যা আছে কতটা? আমাদের এখানে রাশির সংখ্যা আছে মোট, আমরা যদি ভাগটান দেই নিচে কিন্তু অবশ্যই আমাদের কত বসবে বলেন? 21 বসবে। আমরা পদ সংখ্যাটা বা রাশির সংখ্যাটা বের করে ফেলেছি। এইবার আমাদের এই ধারাটার বা এই রাশিগুলোর সমষ্টি বের করার পালা। তো সমষ্টির সূত্র কি? আবার কিন্তু প্রয়োগ হচ্ছে। আমরা জানি সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটার একটা সূত্র যদি আপনার অজানা থাকে তাহলে কিন্তু আপনি এই অঙ্ক করতে পারবেন না। ওকে, এই জন্য আমি কিছুটা কঠিন বলছি অঙ্কটাকে। n এর মান হচ্ছে 21, তাহলে উপরে 21, তার নিচে কত? 2, ব্র্যাকেট দিলাম। 2 ইন্টু এর মান কত বলেন তো? এর মান হচ্ছে আমাদের এই যে 1 প্রথম পদ, এ মানে প্রথম পদ, প্লাস n-1, n এর মান হচ্ছে 21। আচ্ছা 21 আমি একবারই করছি। আচ্ছা দেখেন লিখে দিচ্ছি, 21 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 20, গুণন 20-কে d এর মান হচ্ছে 4, তাহলে d মানে সাধারণ অন্তর বা ডিফারেন্স, 4 দ্বারা গুণ করে ফেললাম, ইকুয়াল। তাহলে উপরে 21, তার নিচে 2, গুণ চিহ্ন, 20 4 20 80 আর 2 82, তাহলে 82 দিয়ে দিলাম। তাহলে 2 দ্বারা 82-কে কাটলে 4 2 গুণ 8 আর 2 1 2 41, তাহলে 21 আর 41 গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এটার সমষ্টি। তো আমি একটু 21 আর 41 গুণ করে দেখি। 21 আর 41, 21 1 21, 1 ঘর ক্রস, 4 1 4, 4 2 গুণ 8, তাহলে কত হয়? 1 6 8, 861। তাহলে রাশির সমষ্টি আমরা কত পেয়েছি? রাশির সমষ্টি পেয়েছি আমরা এখানে দেখেন 861। তো 861 কোথায় যাবে? উপরে যাবে 861। এবার 21 দ্বারা 861-কে ভাগ করব। তো আমরা একটু ছোট সংখ্যা দ্বারা কাটাকাটি করি। 3 সাথে 21 থাকলো 3, 3 2 গুণ 6 থাকলো 2 26, 3 8 24 থাকলো 2 21, 3 সাথে 21। আবার একটু কাটাকাটি করব 7 দ্বারা, তাহলে 7 দ্বারা যদি এটাকে কাটি, 4 সাথে 28, আবার 7 1 7, তাহলে 41 আসলো। 41 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। দেখেন এই যে ক নম্বর অপশনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এই অঙ্কটা রিটেন পরীক্ষায় আসলে ঠিক ছিল।
কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা এসেছে, এই জন্য কিন্তু আমাদের অঙ্কটা করতে যথেষ্ট সময় লেগেছে, যেহেতু এটা লিখিত টাইপের অঙ্ক। ওকে, তবে এই অঙ্কগুলো করার জন্যও কিন্তু সুপার শর্টকাট কিছু মেথড রয়েছে। তো সবকিছু তো আর দেখানো সম্ভব নয় এক ভিডিওতে, ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। শর্টকাট শেখাতে গেলেও বেশ কিছু বেসিক আলোচনা কিন্তু করতে হয়। আপনি যদি 10 সেকেন্ডে শিখতে চান কোনো একটা জিনিস, তাহলে তার জন্য 10 মিনিট ব্যয় করে আপনাকে ওই নিয়মটা শিখতে হবে, খুঁটিনাটি সবকিছু শিখতে হবে, কখন ব্যতিক্রম হয়, কোন ক্ষেত্রে হবে কোন ক্ষেত্রে হবে না, সবকিছুই কিন্তু আমাদের শিখে নিতে হবে, কেননা শর্টকাটের বেশ কিছু লিমিটেশন রয়েছে। আর এই যে নিয়মটা, এটা যদি আপনি খুব দ্রুত করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, বিলিভ ইট অর নট, এই অঙ্কগুলো অনেকে 40-50 সেকেন্ডেই করে ফেলে বা তারও কম সময়ে করে ফেলে এই নিয়মের সাহায্যেই। তারা কিভাবে করে? নিশ্চয়ই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে তারা, এই জন্য তারা করতে পারে। আপনাদেরও কিন্তু পারতে হবে, মনের মধ্যে সাহস রাখেন এবং অঙ্ককে আসলে আপনাদের মানে ভালো লাগাতে হবে, নচেত কিন্তু অঙ্ক আসলে কি হবে না বলেন তো দেখি, আপনাদের বোধগম্য হবে না। যারা আপনারা অঙ্ক কম বুঝেন, এর মূল কারণ হচ্ছে আপনারা অঙ্ক কম প্র্যাকটিস করেন, বা আপনারা অঙ্ক দেখলে এড়িয়ে যান, বা সহজগুলো করেন, মিডিয়াম এবং কঠিন টাইপ আসলে আপনারা হাতই দেন না। সাহস করে ধরতে হবে, তাহলেই না শিখতে পারবেন। তো আমি নতুন একটা ব্যাচ নিচ্ছি নিবন্ধন পরীক্ষার জন্য। অলরেডি বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে, আর হয়তো অল্প কিছু স্টুডেন্ট হলেই আমি ক্লাস শুরু করে দিব। তো আপনারা যদি জয়েন করতে চান, মাত্র 510 টাকা কোর্স ফিতে পুরো কোর্সটা গণিতের আপনি শেষ করতে পারবেন। গণিতের পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো আমি কিন্তু আপনাদের সাজেশন আকারে দিব। তো জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, আমি আবারও বলছি হোয়াটসঅ্যাপে 01642702760 এই নম্বরে আমাকে টেক্সট করে জানাতে হবে। এরপরে আমি আরেকটা অঙ্ক দিয়ে আমার এই আলোচনাটা শেষ করছি। এটা দেখেন, বলা হচ্ছে 1008 সংখ্যাটির কতটি ভাজক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কিন্তু আপনাদের অনেক সময় 72-এর ভাজক জানতে চায়, 48-এর জানতে চায়, 512-এর কতটা ভাজক আছে সেটা জানতে চায়। এই জন্য এই টাইপের অঙ্কগুলো একটু শিখে রাখতে হবে, যদিও আমি অনেকবার করে দিয়েছি, তারপরে আরো একবার করে দিচ্ছি। তো 1008 সংখ্যাটা, তাহলে 1008 এই সংখ্যাটার কতটি ভাজক, মানে হচ্ছে এই সংখ্যাটাকে কি কি দ্বারা ভাগ করা যায়। যেমন 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, ওকে, আবার 4 দ্বারা যায়, এই সংখ্যাটাকে 1008 দ্বারা যায়, এভাবে কতটা দ্বারা ভাগ করা যায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এর জন্য একটা প্রসেস রয়েছে, লসাগু প্রসেস। তো আমরা লসাগু করছি সংখ্যাটার। তো 2 দ্বারা যেহেতু যায়, কত হচ্ছে 5 দুগুণ 10, অর্থাৎ 50 দুগুণ 100, আর 4 দুগুণ 8, 504 হলো। আবার 2 দ্বারা যায় 25 দুগুণ 50, 2 দুগুণ 4, আবার 2 দ্বারা যায় 12 দুগুণ 24, থাকে 1 12, 6 দুগুণ 12, আবার 2 দ্বারা যায় 6 দুগুণ 12, 3 দুগুণ 6, তাই না? এবার 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়, হ্যাঁ 3 দুগুণ 6, 3 একে 3, আবার 3 দ্বারা যায়, 3 7 21। দেখেন এই সংখ্যাগুলো কিন্তু আমরা উৎপাদক বের করে ফেললাম। তাহলে 2 আছে কয়টা? 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 আছে কয়টা? 2টা, তাহলে 3-এর উপরে স্কোয়ার ইন্টু 7 আছে কয়টা? 7 আছে মাত্র একটা, তাহলে 7-এর উপরে 1। এবার আমাদের করতে হবে কি, এই যে পাওয়ার গুলো রয়েছে, অঙ্ক করার সিস্টেমটা দেখেন, এই নিচের 2, নিচের 3, নিচের 7, এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এই যে পাওয়ার আছে, পাওয়ারের সাথে 1 যোগ, এই পাওয়ারের সাথে 1 যোগ, এই পাওয়ারের সাথে 1 যোগ, মানে সকল পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে। যোগ করার পর আপনারা যে সংখ্যাগুলো পাবেন সেগুলো সব গুণ করে দিতে হবে। তাহলে 4 আর 1 5, 2 আর 1 3, গুণ কিন্তু এগুলো, হ্যাঁ, আর 1 আর 1 2, যা আসবে সেটাই সঠিক উত্তর। 3 5 15, 15 দুগুণ 30, এই যে দেখেন 30 বা 30 হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এভাবেই কিন্তু বুঝে বুঝে আপনাদের এই অঙ্কগুলো করে ফেলতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা বলেছি যে যদি আমার কাছে অনলাইনে পড়তে চান, তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাতে হবে। তো যাদের হোয়াটসঅ্যাপ নেই তারাই কেবল নর্মাল কল করতে পারেন। তো আমি অনেক সময় অফিসে থাকার কারণে ফোনগুলো রিসিভ করতে পারি না। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখেন, আমি টেক্সট দেখে আপনাদেরকে অ্যান্সার করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে।